যারা বড় করবে তারাই তো ঘুষ খাচ্ছে। কোন রকম ঘুষ দুর্নীতি অনিয়ম সুপ্রিম কোর্টের কোন পর্যায়ে আমরা বরদাস্ত করব না। ঘুষ ছাড়া ফাইল নড়ে না উচ্চ আদালতে। অভিযোগ আইনজীবীদের অনিয়মের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট প্রশাসনের অভিযান। আটক ৪৩ কর্মচারীর মুচলেকা দিয়ে মুক্তি। সেকেন্ডের মধ্যে আমার গাড়িতে উঠাই ফেলে ওরা আমার ব্যাগটা নেয়, বিকাশের পিন নেয়, নগদের পিন নেয়। দেখা যায় লোকটা মারা গেছে, তখন আমি বললাম যে আপনার লোকটা মারা গেলেন, এটা কি করলেন? রাজধানীতে র্যাব পুলিশ সেজে বেড়েই চলেছে ছিনতাইয়ের ঘটনা। সক্রিয় অন্তত ২০০ চক্র, সর্বস্ব কেড়ে নিয়ে মিলেছে হত্যার প্রমাণও। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়াউর রহমান জড়িত থাকার অনেক প্রমাণ রয়েছে মন্তব্য তথ্যমন্ত্রীর। মিথ্যা প্রচারণা চালিয়ে বিএনপিকে হেয় করার চেষ্টা চলছে, অভিযোগ মির্জা ফখরুলের। বাড়ল আকাশপথে ভ্রমণের খরচ। চট্টগ্রামে বিমানের টিকিট না পেয়ে আটকে পড়া প্রবাসীদের বিক্ষোভ। রেলের নতুন নিয়মে ভোগান্তিতে যাত্রীরা। এবং বৈরী আবহাওয়ায় মাছ শূন্য কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র। খালি হাতে উপকূলে ফিরেছে ৬,০০০-এর বেশি ট্রলার। অলস সময় পার করছেন জেলেরা। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। ঘুষ ছাড়া ফাইল লড়ে না উচ্চ আদালতে। এমনকি নজর এড়াতে টয়লেট ও চায়ের দোকানে চলে লেনদেন, এমন অভিযোগ করেছেন আইনজীবীরা। তারা বলছেন মামলা করা থেকে শুরু করে আদেশ পাওয়া পর্যন্ত প্রতি পদে পদে আপোস করতে হয় ঘুষের সঙ্গে। আজ অনিয়মের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। সাধুবাদ জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। যারা বড় করবে তারাই তো ঘুষ খাচ্ছে, তারা আর এরা কি করবে? এটা তো শিখাইছে তোরা টাকা ছাড়া করবি না। একটা অর্ডার নামাই তুলে টাকা লাগে, টাকা ছাড়া অর্ডার নামাইতে পারবেন না। ওয়াশরুমের ভিতরে টাকা, ওয়াশরুমের ভিতরে বাথরুমে টাকা লো, আপনি কি বন্ধ করতে পারবেন? আচ্ছা মানলাম এটা ক্লোজ হয়ে গেল, বাইরে টাকা লো। ঘুষ ও অনিয়মের ঘটনা যেন ওপেন সিক্রেট দেশের সর্বোচ্চ আদালতে। সবাই জানে কিন্তু কেউ মুখ খোলে না। মামলার আবেদন থেকে শুরু করে আদেশ পাওয়া পর্যন্ত ধাপে ধাপে দিতে হয় ঘুষ। নজরদারি এড়াতে টয়লেট ও চায়ের দোকানে হয় রমরমা ঘুষ বাণিজ্য। রোববার হঠাৎই ছন্দপতন হয় এমন অপতৎপরতার। ঝটিকা অভিযানে একটি শাখায় যান আপিল বিভাগের বিচারপতি। আটক করা হয় ৪৩ জনকে, যদিও পরে তাদের মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়। আইনজীবী সমিতি দায়িত্ব নিয়েছেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ওনারাই ব্যবস্থা নিচ্ছে। অনিয়মের সঙ্গে শুধু যে কোর্টের কর্মচারীরা জড়িত তা কিন্তু নয়, কিছু অসাধু আইনজীবীও জড়িয়ে পড়েছেন। তাই দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার কথা জানান আইনজীবী সমিতি। কোন রকম ঘুষ দুর্নীতি অনিয়ম সুপ্রিম কোর্টের কোন পর্যায়ে আমরা বরদাস্ত করব না। দুর্নীতির বিরুদ্ধে সুপ্রিম কোর্ট প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। মাঝে মাঝে এরকম ঝুটিকা রেইড করা দরকার। এর আগেও ঘুষ অনিয়মের বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। গাড়ির যন্ত্রপাতি আমদানির প্রতিষ্ঠান তার সঙ্গে দ্বিগুণ মূল্যে পিপিই সরবরাহের জন্য ৩২ কোটি টাকার চুক্তি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। চুক্তির ১.৫ মাসের মধ্যে পণ্য সরবরাহের কথা থাকলেও ৩ মাসেও দিতে পারেনি তারা। উল্টো তুলে নিয়েছে আগাম ৯ কোটি টাকা। চুক্তিতে উল্লেখিত জাদিদ অটোমোবাইলসের ঠিকানায় অস্তিত্ব নেই এই প্রতিষ্ঠানের। রিজেন্ট জেকেজির পর স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে চুক্তি জালিয়াতির এমন চাঞ্চল্যকর ঘটনা উঠে এসেছে সময় সংবাদের অনুসন্ধানে। আশরাফুল ইসলামের ছবিতে রিপোর্ট করছেন এহসান জুয়েল। দেশে করোনা শুরুর পর ১,০২৭ কোটি টাকার ফান্ডে গঠন করা হয় ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যান্ডেমিক প্রিপেয়ারনেস ইআরপিপি প্রকল্প। গত ১৯ মে ৫০,০০০ পিস কাভারঅল পিপিই, ৫০,০০০ পিস KN95 মাস্ক, ৫০,০০০ পিস N95 মাস্ক ও ১ লাখ পিস হ্যান্ড গ্লাভসের জন্য ৩২ কোটি টাকার চুক্তি করে জাদিদ অটোমোবাইলস নামে একটি গাড়ির যন্ত্রপাতি আমদানিকারক প্রতিষ্ঠানের সাথে। বাজারে ভালো মানের একটি পিপির দাম ২,০০০ টাকা করে হলেও জাদিদ তাদের পিপির দাম ধরেছে ৩,৯০০ টাকা। চুক্তিতে উল্লেখিত জাদিদের ঠিকানা বর্ধিত পল্লবীর ৬ নম্বর বাড়িতে গিয়ে এই প্রতিষ্ঠানের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। এখানে কোনো অফিস নাই, আমি এখানে দাসি ২০০৫ সাল থেকে। না এখানে না, মিথ্যা কথা, বাটপারি, বিশ্ব বাটপারি এগুলি সব।
উনি তো দীর্ঘদিন ধরে অটোমোবাইলস ব্যবসার সাথে জড়িত, অ্যাজ ওয়েল এজ হেলথ ডিপার্টমেন্টে ওনার ভালো কিছু সক্ষতা আছে। প্যান্ডেমিকটা আসার পরে প্রেক্ষাপটগুলো আর একটু দূরত্বও তৈরি হয়েছে, আর উনি রেগুলার এখানে আর আসা শুরু করেননি। সরকারের সাথে করা চুক্তিতে পণ্যের মান সুস্পষ্ট করার নিয়ম থাকলেও ইআরপিপির তৎকালীন প্রকল্প পরিচালক ডাক্তার ইকবাল কবির স্বাক্ষরিত চুক্তিতে সেটা নেই। বিদেশ থেকে পণ্য আমদানি করতে ওষুধ প্রশাসনের এনওসি নিতে গেলে প্রথম দফায় অনুমতি দেওয়া হলো, দ্বিতীয় দফায় অনুমতি দেওয়ার আগে বিষয়টি সন্দেহ হওয়ায় চুক্তির সত্যতা জানতে গত 9 জুলাই অধিদপ্তরে চিঠি দেন ওষুধ প্রশাসন। তার উত্তর মেলেনি এখনো। এছাড়া চুক্তিতে 1.5 মাসের মধ্যে পণ্য সরবরাহের কথা বলা হলেও প্রায় 3 মাসেও কোনো পণ্য জমা পড়েনি স্বাস্থ্য অধিদপ্তরের স্টোরে। কমিটির পক্ষ থেকে কোনো মান যাচাই করা বা এই ধরনের কোনো কাজে যুক্ত ছিলাম না। চুক্তিপত্রে অগ্রিম বিলের ক্ষেত্রে কথায় 20 ভাগের কথা বলা হলেও অঙ্কে 30 ভাগ বিল দেওয়ার কথা উল্লেখ করা হয়। এই অনুযায়ী অধিদপ্তর থেকে 9,09,15,000 টাকা সাউথ ইস্ট ব্যাংকের বনানী শাখার একটি অ্যাকাউন্টে তুলে নিয়ে লাপাত্তা হয়েছেন জাদিদের স্বত্বাধিকারী কাজী শামীমুজ্জামান কাঞ্চন। তার 2টি মোবাইল নম্বরে 3 দিন ধরে একাধিক কল ও মেসেজ পাঠিয়ে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে তিনি এই প্রতিবেদককে ব্লক করে রাখেন। এর মধ্যে নিজের ফেসবুক অ্যাকাউন্টটিও ডিঅ্যাক্টিভেট করে দিয়েছেন তিনি। ইতোমধ্যে ইআরপিপির সাবেক প্রকল্প পরিচালক ইকবাল কবিরকে প্রত্যাহার করা হয়েছে। নতুন পরিচালক এ বিষয়ে কথা বলতে আগ্রহী নন। রিজেন্ট জ্যাকেজির পর এবার জাদিদ অটোমোবাইলসের জালিয়াতি। প্রশ্ন উঠেছে, দেশে করোনার প্রাদুর্ভাব শুরুর পর এসব প্রতিরোধের নাকি জালিয়াতির এক মহাযজ্ঞ আয়োজনে ব্যস্ত ছিল স্বাস্থ্য অধিদপ্তর। যেসব ঘটনা প্রকাশ হচ্ছে সেগুলো বিচারের আওতায় আসছে, কিন্তু প্রশ্ন থেকে যায় প্রকাশ হচ্ছে না এমন ঘটনার সংখ্যা আরও কত? এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। করোনার এ সময়ে বাড়ল আকাশপথে ভ্রমণের খরচও। এখন থেকে বিমানে কোথাও গেলেই উন্নয়ন ও যাত্রী নিরাপত্তা ফি বাবদ গুনতে হবে বাড়তি টাকা। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন যাত্রীরা। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে এই ফি বাবদ 3 থেকে 450 কোটি টাকা আয় হবে প্রতি বছর। অভ্যন্তরীণ রুটের যাত্রীদের বিমান ভ্রমণে খরচ বাড়ল 170 টাকা। বিমানে ভ্রমণের ক্ষেত্রে যাত্রী প্রতি উন্নয়ন ফি দিতে হবে 100 টাকা ও নিরাপত্তা ফি 70 টাকা। এছাড়া সার্কভুক্ত দেশগুলোতে ভ্রমণের ক্ষেত্রে যাত্রী প্রতি বিমানবন্দর উন্নয়ন ফি দিতে হবে $5 বা প্রায় 400 টাকার বেশি, আর যাত্রী নিরাপত্তা ফি দিতে হবে $6 বা প্রায় 500 টাকা। পরিচালন ব্যয় মেটাতেই এই ফি নির্ধারণ করা হলেও একে বাড়তি চাপ হিসেবে দেখছেন বেশিরভাগ যাত্রী। একটা বাড়তি চাপ সৃষ্টি হবে বলে আমি মনে করি। তবে এইটা একবারে না করলেই যদি নয়, তাহলে আরও একটু কনসিডার করা যায় কিনা আপনার এই ফিটাকে। আমাদেরকে যে চার্জটা করা হচ্ছে, যদি সেই চার্জটার এগেনস্টে সার্ভিসটা ঠিকমতো দেওয়া হয়, মানে আলটিমেটলি ফ্লাইট সেভ করার জন্য স্যানিটাইজ করা হয় অথবা এয়ারপোর্ট স্যানিটাইজ করা হয়, তাহলে এটা আন্ডারস্ট্যান্ডেবল, কোনো সমস্যা নাই। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় বিমানবন্দরের উন্নয়ন আর যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে ব্যবহৃত হবে এই অর্থ। গত বছর জানুয়ারি 19 থেকে জুন 19 পর্যন্ত যে রেভিনিউ ইনকাম ছিল 733 কোটি টাকার মতো, এবং সেটা এইবারে 2020 সালের জানুয়ারি থেকে জুন 2020 সেটা কমে এখন হয়েছে 465 কোটি টাকা আর কি। সুতরাং আমি বলবো যে অলমোস্ট 50% রেভিনিউ ইনকাম কমেছে। সেবানবান প্লাস যে বিমানবন্দর উন্নয়ন এবং নিরাপত্তার কাজে যে ব্যয়টা হয়, এটা কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে এই ফি দুটা নেওয়া হয়, বাংলাদেশে নেওয়া হতো না, যার জন্য বাংলাদেশ সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে যে এটা শুরু করার জন্য। এছাড়া সার্ক বহির্ভূত দেশে বিমানে ভ্রমণের ফি $10 বা প্রায় 850 টাকা ধরা হয়েছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। এতে বেবিচকের বছরে বাড়তি আয় হবে 300 থেকে 400 কোটি টাকা। এয়ারলাইন্সগুলো বলছে বাড়তি ফি আরোপের জন্য বিমানে ভ্রমণে আগ্রহ হারাবে যাত্রীরা। হাজারা শিউলি, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে বিমানের টিকিট না পেয়ে বিক্ষোভ করেছেন প্রবাসীরা। সকালে নগরের 2 নম্বর গেইটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসের সামনে নানা হয়রানির কথা তুলে ধরেন করোনার আগে দেশে আসা আটকা পড়া রেমিটেন্স যোদ্ধারা। অনেকের বিদেশে কর্মস্থলে যাওয়াটা অনিশ্চিত হয়ে পড়ায় ক্ষোভ জানান। সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা। নূরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। টিকিট না পেয়ে পাসপোর্ট উঁচিয়ে বিক্ষোভ রেমিটেন্স যোদ্ধাদের। বেশ কয়েকদিনের নানা হয়রানি আর ক্ষোভ আজ রূপ নেয় বিক্ষোভে।
চট্টগ্রাম নগরীর 2 নম্বর গেটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সামনে রাস্তায় নেমে নানা হয়রানির কথা তুলে ধরেন বৈদেশিক মুদ্রা প্রেরণকারী দেশের অর্থনীতির চাকা সচল রাখা প্রবাসীরা। রিটার্ন টিকিট নিয়ে আসছি, কিন্তু তারপরে যাওয়া যাচ্ছে না। এখান থেকে কোনো মতে সারা শব্দ দিতেছে না। 2 দিন পরে যখন সিরিয়াল পাইছি তখন বলতেছে কি আপনারা টিকিট এখন দিতে পারবো না। 35,000 টাকার টিকিট 1 লাখ টাকা নিচ্ছে, আবার রিটার্ন করেও পাচ্ছেন না টিকিট। আবার অনেকেই বিদেশে যাবার অনুমোদন পেয়েও পাচ্ছেন না টিকিট। এখানে টিকিট নাই, কিন্তু অফিসে গেলে ছোট ছোট এজেন্সি যেগুলো আছে ওনাদের কাছে গেলে বলে আপনার টিকিট ওকে হবে, 1 লক্ষ টাকা লাগবে। আমি তো আপডাউন টিকিট করে দিয়েছি, কেন এত টাকা লাগবে আবার? বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেউ টিকিট সংকটের বিষয়ে কথা বলতে রাজি হননি। তবে বিমান সংস্থাগুলো নানা দুষ্কৃতির কথা উল্লেখ করে অতিরিক্ত যাত্রীর কারণে কিছুটা এ সমস্যা বলে জানাই আটাপ। আপনাদের ক্লিয়ারেন্স আসতেছে না, যে ক্লিয়ারেন্স লাগবে না বলছে, সাথে সাথে মানুষ হুমড়ি খেয়ে বিমানতে গেল, সাথে সাথে তার প্যাসেঞ্জারকে সিট দিতে পারবে না। বিমানও চেষ্টা করতেছে, আমরা ট্রাভেল এজেন্সিরাও চেষ্টা করতেছি, ফ্লাইটও সীমিত, পারমিশনও কম। আমরা গত মাসে জেলা ব্যবস্থাপকের সাথে দেখা করেছি, চিঠি দিয়েছি এবং ফ্লাইট বাড়ানোর জন্য বলেছি। অ্যাকর্ডিংলি টুকটাক ফ্লাইট বাড়তেছেও, কিন্তু তাতে সংকুলন হচ্ছে না। মূলত করোনার আগে আবুধাবি, দুবাই আর শারজাহ থেকে আসা প্রবাসীরা এই বিক্ষোভ করেন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। 80 সালে আমি লন্ডনে যাই, কারণ রেহানা তার আগেই লন্ডনে গিয়েছিল, সেখানেই তার বিয়ে হয়। সে যখন অন্তঃসত্ত্বা তখন আমি লন্ডনে গিয়েছিলাম, যেতে পেরেছিলাম। 80 সালের 16ই আগস্ট আমরা লন্ডনের ইয়র্ক হলে এই হত্যার প্রতিবাদে একটি শোক সভা করি, এবং সেই সময় ওখানে স্যার টমাস উইলিয়াম কিউসি এমপি এবং নোবেল লরেট শন ম্যাকব্রাইট তাদেরকে নিয়ে একটা তদন্ত কমিশন, আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠন করা হয়। সেই দিনই সেই তদন্ত কমিশনের ঘোষণা দেওয়া হয়, এবং সেই তদন্ত কমিশনকে আমাদের প্রবাসী বাঙালিদের সহযোগিতায় সেই তদন্ত কমিশনের প্রতিনিধি হিসেবে স্যার টমাস উইলিয়ামসকে বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবং বাংলাদেশের রাষ্ট্রপতির হত্যার তদন্ত করবার জন্য পাঠানো হয়। ব্রিটিশ এমপি অনেকে তখন আমাদের সহযোগিতা করে, এবং তিনি যখন ভিসা চান, জিয়াউর রহমান তখন রাষ্ট্রপতি, জিয়াউর রহমান কিন্তু স্যার টমাস উইলিয়ামস এমপিকে ভিসা দেয় নাই। জিয়াউর রহমান কেন ভিসা দিল না, কেন তদন্ত করতে দিল না, এই প্রশ্নটাও থেকে যায়। কারণ খুনের সাথে জড়িত ছিল বলেই সে ভয় ভীত ছিল, সেই জন্যই সে এটা তদন্ত করতে দেয়নি। আর স্যার টমাস উইলিয়ামস এমপি তো কুইন্স কাউন্সিলের তিনি মেম্বার, তাকেও আসতে দেয়নি। ঠিক এইভাবেই খুনিদেরকে তারা লালন পালন করে গেছে। 81 সালে আওয়ামী লীগ আমাকে যখন সভানেত্রী নির্বাচিত করলো, যখন আমি বাংলাদেশে ফিরে আসি, তখনও 32 নম্বর বাড়িতে আমাকে ঢুকতে দেয়নি। 32 নম্বর রাস্তার উপর বসে আমাকে মোনাজাত করতে হয়, আমরা সেখানে বসেই দোয়া পড়ি। বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম বাংলাদেশে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল, কোথাও নাম নেওয়া যাবে না, শোক দিবস পালন করা যাবে না, তার কথা বলা যাবে না, ইতিহাসকে সম্পূর্ণ বিকৃত করা হয়। আর অপরদিকে যারা স্বাধীনতা বিরোধী, যারা পাকিস্তানি হানাদার বাহিনী, যারা আমাদের দেশে গণহত্যা চালিয়েছে, যারা এই দেশে মেয়েদেরকে নির্যাতন করেছে, পাশবিক অত্যাচার করেছে, রেপ করেছে, যারা গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে, যারা মানুষকে হত্যা করে লুটপাট করেছে, এবং ছোট থেকে বিভিন্ন ধরনের মেয়েদেরকে এই পাকিস্তান হানাদার বাহিনীর হাতে তাদের বিনোদনের জন্য তুলে দিয়েছে, সেই সমস্ত মদতদানকারী এবং যে আলবদর রাজাকার আল শামস গঠন করে পাকিস্তান হানাদার বাহিনীর মদতকারী, বুদ্ধিজীবীদের হত্যাকারী, তাদেরকে জিয়াউর রহমান মন্ত্রী বানিয়েছে, উপদেষ্টা বানিয়েছে, রাজনীতি করবার সুযোগ দিয়েছে, তাদের ভোটের অধিকার এই সমস্ত লোকদের
নির্বাচন করবার অধিকার ছিল না, ভোট দেবার অধিকার ছিল না। সংবিধানের 12 অনুচ্ছেদ বাতিল করে দিয়ে তাদেরকে সংগঠন করা এবং 38 অনুচ্ছেদের কিছু অংশ বাতিল করে দিয়ে এই সব লোকদের নির্বাচন করার অধিকার দিয়েছে, ভোটের অধিকার দিয়েছে এবং এদেরকে যারা পাকিস্তানের পাসপোর্ট নিয়ে চলে গিয়েছিল তাদেরকে আবার ফেরত এনেছে। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের সেই স্বাধীনতাকে সম্পূর্ণভাবে ধূলিসাৎ করে সমস্ত চেতনা আদর্শকে জলাঞ্জলি দিয়ে বাংলাদেশকে ভিন্ন পথে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা চালিয়েছিল। আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে গ্রেপ্তার, দীর্ঘ 3-4 বছর ধরে তারা বন্দী, রাজনীতি নিষিদ্ধ। এরপরে জিয়াউর রহমান প্রথমে এমনকি সেনাবাহিনীর যে রুলস এবং রেগুলেশন সেটা ভঙ্গ করে একদিকে যেমন নিজে রাষ্ট্রপতি হয়, আবার অপরদিকে সে নিজে নির্বাচনও করে, যেটা সেনা রুলস এবং সে রেগুলেশনে ছিল না, করতে পারতো না, কিন্তু সেটাও সে ভঙ্গ করে প্রথমে তার হ্যাঁ ভোট, এরপরে রাষ্ট্রপতি নির্বাচন। এইভাবে সংবিধানকে সেই সঙ্গিনের খোঁচায় ক্ষত বিক্ষত করে। আমি ধন্যবাদ জানাই উচ্চ আদালতকে। উচ্চ আদালত যে একটা রায় দিয়েছে যে 75-এর পরে যে অবৈধভাবে মার্শাল ল জারি করে ক্ষমতা দখলকে সম্পূর্ণভাবে অবৈধ ঘোষণা করে সেই সময় যত মার্শাল ল মাধ্যমে যত অর্ডিন্যান্স জারি করা হয়েছে সেইগুলি এখন আমরা আস্তে আস্তে সব আইনে পরিণত করছি, সেগুলি সমস্ত তারা বাতিল করে দিয়েছে। সেজন্য উচ্চ আদালতকে আমার ধন্যবাদ যে বাংলাদেশকে এটা অশুভ কালো থাবা থেকে রক্ষা করেছে। বাংলাদেশের ইতিহাসটাকে সম্পূর্ণ বিকৃত করা হয়েছিল। কোথাও একটু বঙ্গবন্ধুর নাম থাকলে, জাতির পিতার নাম থাকলে সে নামটা মুছে ফেলা হতো, অথচ তিনি সারাটা জীবন এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য ত্যাগ স্বীকার করেছেন। তিনি তো জীবনে অনেক কিছু পেতে পারতেন, অনেক কিছু করতে পারতেন, কিন্তু তিনি তো তা করেননি। বাংলার শোষিত বঞ্চিত মানুষ, নির্যাতিত নিপীড়িত মানুষ, তাদেরকে শোষণের হাত থেকে মুক্তি দেবে, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবেন, এটাই তো ছিল তার একমাত্র আদর্শ। যে পাকিস্তানের আমাদের ভাষার অধিকার কেড়ে নিতে চেয়েছিল, সেই ভাষার অধিকার প্রতিষ্ঠা থেকে যে আন্দোলন শুরু, ধাপে ধাপে একটি জাতিকে তিনি স্বাধীনতার চেতনা উদ্বুদ্ধ করেছিলেন এবং ধাপে ধাপে সেই স্বাধীনতার চেতনা উদ্বুদ্ধ করে তারই ডাকে সাড়া দিয়ে এই বাংলাদেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছে, অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করে বিজয় এনে দিয়েছে। জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিল, কিন্তু তার সাথে যে পাকিস্তানিদের যে সংযোগ ছিল, কিছুক্ষণ আগে জাহাঙ্গীর কবির নানক বক্তৃতায় যে একটি চিঠি পড়ে শোনালো, সেই কর্নেল বেগ, পরবর্তীকালে এই বেগ কিন্তু পাকিস্তানে সেনাপ্রধান হয়, তার সে বাহবা দিচ্ছে, ধন্যবাদ দিচ্ছে এবং জিয়াউর রহমানের স্ত্রী এবং তার পুত্ররা যে তাদের কাছে খুব ভালো আছে সে কথাটাও জানাচ্ছে এবং যে কারো নতুন কাজ দেবার অঙ্গীকার করছে ওই চিঠিতে, সেই কাজটা কি ছিল? তাহলে সেই কাজটা কি এই ছিল যে স্বাধীনতার সমস্ত চেতনাকে নস্যাৎ করবে? আর এভাবেই এদেশের মানুষ যদি বিজয় অর্জন করে, সেই বিজয়কে নস্যাৎ করবে আর এদেশের স্বাধীনতাকে ভুলুণ্ঠিত করবে। এটাই কি তাদের কাজ ছিল? এই কাজটাই সে পেয়েছিল, যার জন্য এই 15 আগস্টের মতো ঘটনা ঘটে। এখানেই তো শেষ হয়নি। জিয়াউর রহমান যেটুকু করে গিয়েছে, তারপর তার স্ত্রী এসে তো আরও বেশি। খালেদা জিয়া ক্ষমতা এসে কি করেছে সকলে নিশ্চয়ই ভুলে যাননি যে 1996 সালে 15ই ফেব্রুয়ারি বাংলাদেশে একটা ভোটারবিহীন নির্বাচন হয়েছিল, কোনো দল অংশগ্রহণ করেনি। নাম কস্তে কিছু দল জুড়ে দিয়ে একটা নির্বাচনের নামে প্রহসন করা হয়েছিল। সারা বাংলাদেশে সেনাবাহিনী ডিপ্লয় করে দিয়ে সেই নির্বাচন করার চেষ্টা করা হয়েছিল, ভোটাররাও ভোট দিতে আসেনি। তারপরেও খালেদা জিয়া নিজেকে নির্বাচিত ঘোষণা দিল, আর সেই নির্বাচনে কর্নেল রশিদকে নির্বাচিত করা হলো, মেজর হুদাকে নির্বাচিত করা হলো, তাদেরকে পার্লামেন্টে বসানো হলো
এবং সেই খুনি কর্নেল রশিদকে বিরোধী দলের আসনে বসানো হয়েছিল। খালেদা জিয়ার এই যে খুনিদের প্রতি এত দরদ কেন, সেখানেই তো শেষ নয়। ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ সরকারে আসে 12 জুনের নির্বাচনে। সেই নির্বাচনে আমরা ক্ষমতায় এসে আমরা ইন্ডেমনিটি অর্ডিন্যান্স বাতিল করি, খুনিদের বিচার করি, খুনিদের বিচারের রায় হয়। সেই খুনিদের মদদ দেওয়া এবং সেই সাথে 3রা নভেম্বরের বিচার, খুনেরও বিচার শুরু হয়। সেই খুনিদের তালিকায় যারা ছিল অনেকে বিদেশে, পাশা সে মৃত্যুবরণ করে বিদেশে, আর খায়রুজ্জামান সে চাকরি ছেড়ে দিয়ে পালিয়ে যায়। খালেদা জিয়া ক্ষমতা এসে 2001-এ তো সেই 1 অক্টোবর নির্বাচন, একটা প্রহসনের নির্বাচন, সেই নির্বাচন ক্ষমতা শেষে যেভাবে মানুষ হত্যা শুরু করে, এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের কথা আজকে সবাই বলে, সবাই ভুলে গেছে যে খালেদা জিয়া ক্ষমতা আসার পর অপারেশন ক্লিন হার্টের নামে কত মানুষকে নির্মমভাবে হত্যা করেছে সেনা অফিসাররা একে একে বিভিন্ন জায়গায়। আমাদের যুবলীগের মাসুম খুলনা, হেলাল শেখ হেলাল আপন মামাতো ভাই, তাকে যেভাবে অত্যাচার নির্যাতন করেছিল যে যার ফলে সে মৃত্যুবরণ করে, এরকম শত শত লোককে হত্যা করে। আমাদের রিসার্চ সেন্টার দখল করে নেয়, 15টা কম্পিউটার, আমাদের বই, 300 ফাইল, নগদ টাকা, বই সব কিছু লুট করে ওইটা সিল করে দেয় যেন আমরা সেখানে বসে কাজ করতে না পারি। একটা রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর পথ বন্ধ করে দিয়েছিল খালেদা জিয়া ক্ষমতা এসে। অপারেশন ক্লিন হার্টের নামে যত্রতত্র যেখানে সেখানে মানুষকে ধরে নিয়ে আওয়ামী লীগের নেতা কর্মী থেকে শুরু করে যাকে যেখানে, যুবলীগের কর্মী যাকে যেখানে পেয়েছে নিয়ে হত্যা করেছে। আর সেই হত্যার বিচার হবে না, সেই ইন্ডেমনিটিও খালেদা জিয়া দিয়ে গেছে। তার স্বামী যা করেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হত্যাকারী তাদের ইন্ডেমনিটি, আর সে এসে নির্বিচারে মানুষ হত্যা করে তাদেরও ইন্ডেমনিটি দিয়ে গেছে। শুধু সেখানেই না, পাশা মৃত্যুবরণ করেছে, সেই মৃত পাশাকে প্রমোশন দিয়ে তার সমস্ত টাকা পয়সা তার স্ত্রীকে দেওয়া হয়েছে। আর যে খায়রুজ্জামানের চাকরি চলে গিয়েছিল সে আসামি, তার মামলার রায় ঘোষণা হবার তারিখ ঘোষিত ছিল, যেহেতু তারিখটা আগেই ঘোষণা করা হয়েছিল। এর মধ্যে যখন খালেদা জিয়া ক্ষমতা আসে, ক্ষমতা এসেই খায়রুজ্জামানকে আবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরিতে পুনর্বহাল করে এবং তাকে প্রমোশন দেয়। সামনে তার মামলার রায়ের তারিখ, তার আগেই তাকে প্রমোশন দিয়ে সেটা বুঝিয়ে দেয় যে তাকে সে সমর্থন করে প্রধানমন্ত্রী হিসেবে। একজন খুনি মামলার আসামি রায়ের অপেক্ষায়, তাকে প্রমোশন দেওয়া, এর অর্থটা কি দাঁড়ায়? এভাবেই খুন, হত্যা রাজনীতি তারা এদেশে শুরু করেছে। জিয়াউর রহমান আমাদের সেনাবাহিনীর যত মুক্তিযোদ্ধা অফিসার ছিল একে একে সবাইকে হত্যা করেছে। হাজার হাজার সৈনিক এবং অফিসারকে হত্যা করেছে, নির্বিচারে হত্যা করেছে। কাউকে মামলা দিয়ে মানে কোর্ট মার্শাল দিয়েছে, কাউকে গুলি করে হত্যা করেছে। এরকম বহু ঘটনা, অনেক মায়ের কোল খালি হয়েছে, কেউ একটা কথা বলার সাহস পেত না, কারণ কেউ তার প্রতিবাদ করলে, কথা বললে সে আর জীবিত থাকতো না। সাদা গাড়িতে করে তুলে নিয়ে কোথায় ফেলে দেবে লাশও পাওয়া যায় না। ছাত্রলীগের আমাদের বাবুর লাশ কোনোদিন পাওয়া যায়নি, মফিজ বাবুকে। মৌলভী সৈয়দকে অত্যাচার করে করে হত্যা করেছে আমাদের চট্টগ্রামে, নারায়ণগঞ্জে। এরকম বহু ঘটনা আছে, অত বিস্তারিত অত বলার সময় নেই। কিন্তু এই ঘটনাগুলি আমার মনে হয় আবার স্মরণ করা উচিত যে কীভাবে একটা দেশে খুনের রাজত্ব শুরু করেছিল। সেনাবাহিনীতে 19টা কূপ হয়েছে, সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের
সেনাবাহিনী বিমান বাহিনীর প্রায় 665 জনকে হত্যা করা হয়েছিল, আর সেনাবাহিনীর প্রায় 2 থেকে 2,500 সদস্যকে হত্যা করা হয়েছিল। প্রতিনিয়ত কেউ বলতে পারে না কখন কে বেঁচে থাকবে আর কে মৃত্যুবরণ করবে। এইরকম একটা ত্রাসের রাজত্ব তারা কায়েম করেছিল। ঠিক তার স্ত্রী ক্ষমতা এসেও একই ঘটনা ঘটেছে। জেনারেল এরশাদ এসেও সেই 24শে জানুয়ারির আর মিছিলে গুলি থেকে শুরু করে এমন কোনো ঘটনা নেই না ঘটিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিনিয়ত বোমার গুলির শব্দ, সারা দেশ একটা আতঙ্ক, আর নির্বাচন মানে প্রহসন। কোথাও ব্যালটও লাগতো না, ভোটও লাগতো না। কথায় বলতো যে 10টা হুন্ডা 20টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। এই তো পরিস্থিতি বাংলাদেশের ছিল। আর বাংলাদেশ অন্যের উপর নির্ভরশীল, ভিক্ষা করে চলতে হয়। আজকে আমরা আওয়ামী লীগ সরকার আসার পর থেকে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন আমরা কাজ করে যাচ্ছি, কারণ এটা জাতির পিতার কাছে আমাদের অঙ্গীকার। তিনি বাংলার মানুষের জন্যই তো রাজনীতি করে গেছেন। আমি ধন্যবাদ জানাই আমাদের সকল নেতাকর্মীকে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আমাদের কৃষক লীগ সহ আমাদের সকলে, যারা এই করোনা ভাইরাসের সময় নিজের জীবনের ঝুঁকি নিয়ে একেবারে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত, কারণ আমি খবর রেখে আমাদের বহু নেতাকর্মী যারা মানুষের পাশে দাঁড়িয়েছে, যারা ত্রাণ বিতরণ করেছে, আমরা সরকারের পক্ষ থেকে দিয়েছি, তারপরেও নিজেরাও দিয়েছে, এবং সেখানে মানুষের কাছে তারা ছুটে গেছে। ছুটে যেয়ে তাদের কাছে, যেমন আমাদের এই সময় দুঃসময় আমাদের সশস্ত্র বাহিনী, আমাদের পুলিশ বাহিনী, আমাদের বিজিবি, আনসার বাহিনী প্রত্যেকে যেমন একযোগে কাজ করেছে, সেই সাথে ছিল রাজনৈতিক দল হিসেবে আমাদের রাজনৈতিক দল বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আমাদের কৃষক লীগ থেকে শুরু করে প্রত্যেকটা সহযোগী সংগঠন, নেতাকর্মীরা যে যেখানে পেয়েছে মানুষের পাশে দাঁড়িয়েছে, মানুষের কাছে গেছে। এবং এই কাজ করতে যেয়ে অনেকেই করোনা আক্রান্ত হয়েছে, কেউ আক্রান্ত হয়ে সুস্থ হয়ে আবার গেছে, আবার কেউ মৃত্যুবরণ করেছে। আমাদের যে কত নেতাকর্মী এর মধ্যে মৃত্যুবরণ করেছে, আমি মনে করি আমাদের পার্টি থেকে সমস্ত তালিকাটা বের করা দরকার, কারণ এখন ইউনিয়ন ওয়ার্ড পর্যায় পর্যন্ত আমি দেখেছি কিভাবে আমাদের নেতাকর্মী ছুটে গেছে এই অসহায় মানুষের পাশে। সরকার থেকে যেমন আমরা দিয়েছি, তারা নিজেরাও দিয়েছে। আর তেমন কোনো রাজনৈতিক দল বা কোনো সংস্থা বা কাউকে তো আমরা এভাবে দেখিনি। ঠিক মানুষের জন্য নিজেকে এভাবে অকাতরে বিলিয়ে দেওয়া, সেটা কিন্তু আমরা বিলিয়ে দিয়েছে আমাদের নেতাকর্মীরা। এটাই হচ্ছে সবথেকে বড় কথা, যে আজকে আওয়ামী লীগ সুসংগঠিত, জাতির পিতা এই দেশকে চেয়েছিলেন ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে গড়তে। আমরা তো অনেক দূর এগিয়ে গিয়েছিলাম, আমাদের দারিদ্র্যের হার আমরা সেই 20 ভাগে নামিয়ে এনেছিলাম, আমাদের প্রবৃদ্ধি আমরা 8.1 ভাগে উন্নীত করেছিলাম, মাথাপিছু আয় আমরা বাড়িয়েছিলাম, আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে যাত্রা শুরু করেছিলাম। কিন্তু করোনা ভাইরাস নামে এমন এক অশুভ শক্তি আজকে শুধু আমাদের সারা বিশ্বব্যাপী আসলো। আমরা তো 75-15 আগস্টের পর থেকে অশুভ শক্তি দ্বারা নিগৃহীত, নির্যাতিতই ছিলাম। শুধু আওয়ামী লীগ সরকার আসার পর থেকে না মানুষ আস্থা ফিরে পেয়েছে, বাঁচার জন্য নতুন আশা পেয়েছে, সুন্দর জীবনের স্বপ্ন দেখতে শুরু করেছে। বাংলাদেশের মানুষের ভিতরে আবার মুক্তিযুদ্ধের চেতনা ফিরে এসেছে। মানুষ সেই ইতিহাসকে আবার খুঁজে পেয়েছে, যে জাতির পিতার নামটা মুছে ফেলা হয়েছিল, আজকে আন্তর্জাতিকভাবে সেই নাম স্বীকৃত। যে 7ই মার্চের ভাষণ এদেশে নিষিদ্ধ ছিল, আজকে আন্তর্জাতিক 52 দলিলে সেই ভাষণ স্থান পেয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভাষণ হিসেবে। আর সেই আওয়ামী লীগের জাতির পিতার যারা আদর্শ কর্মীরা আজকে মানুষের পাশে দাঁড়িয়েছে। ধান কাটতে পারে না, লোক পায় না, আমাদের ছাত্রলীগ প্রথম নেমেছে, সাথে সাথে আমাদের স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ সকলে নেমে গেছে, কৃষক লীগ নেমে গেছে, ধান কেটে ঘরে তুলে দিয়েছে আমাদের কৃষকদের, ত্রাণ পৌঁছে দিয়েছে। যারা লজ্জায় চাইতে পারে না, তাদের ঘরে রাতের অন্ধকারে যে পর্যন্ত